আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমি নবম শ্রেণীর দশম অধ্যায় সালোকসংশ্লেষণ নিয়ে আলোচনা করব। তোমাদের সালোকসংশ্লেষণ ক্লাসে স্বাগত। সালোকসংশ্লেষণ কী এবং এটার যে গুরুত্ব আমাদের উদ্ভিদ এবং প্রাণী, সেটা তোমরা এই ক্লাসে এসে বুঝতে পারবো। দেখো, আমাদের পৃথিবীর বয়স হচ্ছে 4.54 বিলিয়ন বছর, অর্থাৎ 454 কোটি বছর, অনেক বেশি। তখন কি এখানে মানুষের অস্তিত্ব ছিল? উদ্ভিদের অস্তিত্ব ছিল না, কোনো কিছুর অস্তিত্বই ছিল না, ইভেন কি ফানিও ছিল না তেমন একটা। সো দেখো, এরপরে তোমার হচ্ছে আস্তে 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 পৃথিবী ইভলভ হতে হতে আস্তে 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 তোমার হচ্ছে 2.5 বিলিয়ন বছর আগে, এখন থেকে 2.5 বিলিয়ন বছর আগে সর্বপ্রথম সায়ানো ব্যাকটেরিয়া, কি বলছি আমি, সায়ানো ব্যাকটেরিয়া, একটা সবুজ শৈবাল। সবুজ কেন? কারণ এই ব্যাকটেরিয়ার ভিতরে ক্লোরোফিল থাকে। মজার বিষয় হচ্ছে এই ছায়ানো ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার এককোষী আদিকোষী। এককোষী মানে মাত্র একটা কোষ, এককোষী আদিকোষী। আদিকোষী মানে হচ্ছে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ এখানে তোমার হচ্ছে একটা যে সুকেন্দ্রিক কোষ, বর্তমানে যে আমাদের এবং উদ্ভিদের উন্নত প্রজাতির মধ্যে যে তোমার হচ্ছে সুকেন্দ্রিক কোষ রয়েছে, প্রকৃত কোষ রয়েছে, সেরকম কোষ সংজ্ঞানগুলো আদিকোষের মধ্যে নাই, অর্থাৎ প্লাস্টিড নাই। বর্তমান উদ্ভিদের উন্নত উদ্ভিদের প্লাস্টিড আছে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া যেহেতু তোমার হচ্ছে একটা আদিকোষ উদ্ভিদ, এবং সেক্ষেত্রে এই সায়ানোব্যাকটেরিয়াই তোমার কি ছিল না, প্লাস্টিড ছিল না, তবে ক্লোরোফিল ছিল। ক্লোরোফিল থাকার কারণে এখান থেকে প্রায় 250 কোটি বছর আগে সর্বপ্রথম সায়ানোব্যাকটেরিয়া তোমার কি করে, সালোকসংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে। তখন ওই সময় পৃথিবীতে তোমার হচ্ছে কি অক্সিজেন ছিল না। ওই সময় পৃথিবীতে তোমার ছিল, আমি একটা অন্য কালার দিয়ে লিখতেছি, দেখো ওই সময় তোমার বাতাসে বা এই যদি পৃথিবী হয় তার বায়ুমণ্ডল তোমার কি ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, নাইট্রোজেন ছিল এবং মিথেন ছিল, অর্থাৎ তখন অক্সিজেনের কোনো অস্তিত্বই ছিল না। তো সায়ানোব্যাকটেরিয়া একটা আদিকোষী তোমার উদ্ভিদ, এই যে বাতাস থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড, এই যে পাতা তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি তার এই যে কুসুস্থ যে পানিগুলো তোমার পাতা দিয়ে উঠে, সেগুলো তোমার সায়ানোব্যাকটেরিয়া তোমার পাতা ছিল না ডেভেলপ, তবুও একটু ধরে নাও বর্তমান উদ্ভিদে এমনটা হয়ে থাকে যে পানির এই যে তোমার বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং কুসুস্থ পানি মিলে তোমার হচ্ছে কি করে, গ্লুকোজ তৈরি করে। এই কাজটা সর্বপ্রথম করছিল 2.5 বিলিয়ন বছর আগে তোমার সায়ানোব্যাকটেরিয়া, এবং এই কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে কাজে লাগিয়ে সে গ্লুকোজ তৈরি করেছিল এবং বায়ো প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি করেছিল। এই যে সায়ানোব্যাকটেরিয়া তোমার সর্বপ্রথম অক্সিজেন তৈরি করে এবং আস্তে আস্তে আমাদের এই যে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন আসা শুরু করে। গ্রাজুয়ালি আস্তে আস্তে তোমার বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধি পায়, সায়ানোব্যাকটেরিয়া ইভলভ হয়ে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে তোমার হচ্ছে শৈবাল প্লাঙ্কটন, এভাবে করে তোমার হচ্ছে বর্তমানের উন্নত উদ্ভিদগুলো হয় বিবর্তনের মাধ্যমে। সো এখন তোমার এই যে বর্তমানে যে উদ্ভিদগুলা তোমার সালোকসংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করে, এই খাবার তৈরি করে উদ্ভিদরা তোমার ওদের বিপাকীয় সকল কার্যক্রম সম্পন্ন করে থাকে, এবং এই বিপাকীয় সকল কার্যক্রম সম্পন্ন করে যে উদ্দিষ্ট খাবারগুলো থাকে সেগুলো জমা করে রাখে, এবং সেগুলো আমরা কালেক্ট করে সংগ্রহ করে খাই, খেয়ে আমরা নিজেরা শক্তি উৎপন্ন করি। দ্যাট মিনস আমরা আমাদের শক্তি উৎপন্ন করার জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সালোকসংশ্লেষণের মাধ্যমে, সালোকসংশ্লেষণ কীভাবে হয়, উদ্ভিদের পাতায় হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে গ্লুকোজ তৈরি করে এবং বাই প্রোডাক্ট হিসেবে সে অক্সিজেন তৈরি করে। এই যে সালোকসংশ্লেষণের মাধ্যমে সে খাবার তৈরি করে, সেই খাবারগুলো নিজের কাজে লাগিয়ে নিজের সকল বিভাগীয় কাজ সম্পন্ন করে উদ্ভিদ মানে গাছগাছালি যেগুলো আছে সেগুলো, বাকি উদ্ভিষ্ট যে জিনিসগুলো থাকে সেগুলো জমা করে রাখে, যেমন কাঁঠাল, আম, লিচু, ধান, এই ব্যাপার স্যাপারগুলো, সেগুলো আমরা কালেক্ট করে খেয়ে আমরা নিজেরা খাবার তৈরি করি, নিজেরা শক্তি উৎপন্ন করি। সো তোমার তাহলে তোমরা বলতে পারো তাই না, এই যে 2.5 বিলিয়ন বছর আগে তোমার সায়ানোব্যাকটেরিয়া সর্বপ্রথম তোমার সালোকসংশ্লেষণের মাধ্যমে তোমার খাবার তৈরি করে, তখন কি আসলে মানুষের অস্তিত্ব ছিল? কীভাবে থাকবে? কারণ আমরা তো উদ্ভিদের খাবার খেয়ে বেঁচে থাকি, তাই না? উদ্ভিদের যে উদ্ভিষ্ট গ্লুকোজগুলো থাকে সেগুলো আমরা কালেক্ট করি। সো তার মানে 2.5 বিলিয়ন আগে তখন সায়ানোব্যাকটেরিয়া যখন ছিল তখন মানুষের অস্তিত্ব ছিল না। মানুষের অস্তিত্ব ছিল আরও আস্তে আস্তে আরও পরে, প্রায় বিজ্ঞানীরা ধারণা করে যে 30 লক্ষ বছর আগ থেকে মানুষের বসবাস শুরু হয়।
তারপরে এর আগে তোমার সায়ানোব্যাকটেরিয়া থেকে শুরু করে উদ্ভিদগুলা গাছগাছগুলো ডেভেলপ হচ্ছিল এবং পৃথিবীতে তোমার হচ্ছে কার্বন অক্সিজেনের বৃদ্ধি করতেছিল যাতে মানুষের বসবাসের উপযুক্ত হয়। তাহলে দেখো, তাহলে এই মানুষের ইতিহাসে তোমার 30 লক্ষ বছর পুরানো। সো এই জিনিসগুলো, এই যে সালোক সংশ্লেষণটা উদ্ভিদের এক্স্যাক্টলি কোথায় হয় সেটা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই পাতার গঠন ভালোভাবে জানতে হবে। কারণ এই সালোক সংশ্লেষণটা, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে যে গ্লুকোজ হচ্ছে, এটা পাতার কোন অংশে হয়, এক্স্যাক্টলি কোন অংশে হয় সেটা, এবং সেই গ্লুকোজ থেকে কীভাবে শক্তি উৎপন্ন হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো দেখো, আমি যখন উদ্ভিদের একটা পাতাকে একটু জুম দিয়ে দেখবো, কাটবো, আমি যখন কাটবো তখন আমরা এই যে কাটা অংশকে আমি এইভাবে দেখতে পাবো। অর্থাৎ আমি যখন উদ্ভিদের একটা পাতায় কাটবো তখন আমরা ছোটো একটা স্লাইস দেখতে পাই না? আমি এরকম না, উপর থেকে না, স্লাইসটা মানে উচ্চতা পুরুত্বটা যখন আমরা দেখবো তখন আমরা এইরকম কিছু একটা জিনিস দেখতে পাবো অণুবীক্ষণ যন্ত্রে। এটা তোমরা যে উপরের কোষগুলো দেখতে পাচ্ছ, এই উপরের কোষগুলোকে বলা হয় তোমার হচ্ছে এপিডার্মিস। ডার্মিস মানে হচ্ছে কি জানো? ডার্মিস মানে হচ্ছে তোমার হচ্ছে ত্বক, এপি হচ্ছে বাইরে, অর্থাৎ একটা পাতার যে বাইরের উপর একটা সারফেস আছে না, সেটা এইটাতেই থাকে তোমার হচ্ছে কি এপিডার্মিস। এর নিচে ওই পাতার উপরের একদম সারফেসের অংশ থেকে নিচে যে তোমার যে কোষগুলো থাকে, কারণ আমরা জানি উদ্ভিদ কোষ দিয়ে তৈরি, প্রাণী কোষ দিয়ে তৈরি, আমরা সবাই কোষ দিয়ে তৈরি। তাহলে এই যে পাতা, এখানে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। ঠিক সিমিলারলি এটা হচ্ছে উপরেরগুলো কোষ দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে এই উপরের কোষগুলোকে এপিডার্মিস বা ত্বক তৈরি করে, এবং নিচে যে কোষগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ম্যাসোফিল টিস্যু। টিস্যু কি? টিস্যু হচ্ছে যখন একগুচ্ছ কোষ একই রকম কাজ করে। এই যেমন আমাদের ত্বক, এই ত্বকের উপরের যে কোষগুলো, এগুলো একগুচ্ছ কোষ দেখো ত্বক গঠন করছে, এরা আমাদের বাইরের জীবাণু থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এই যে ফুল একই রকম দেখতে, দেখো একই রকম, এবং ওদের সোর্স উৎপত্তি হচ্ছে যে একই রকম কাজ করতেছে, দেখতে একই রকম, সেগুলোকে বলা হয় টিস্যু। টিস্যু মানে কি? এক গুচ্ছ সেল, এক গ্রুপ অফ সেল, এক গ্রুপ অফ সেল, এক মুষ্টি। আমি যদি বলি মুষ্টি, মানে একটা মুষ্টি যেটা একই রকম কাজ করে, এক গুচ্ছ সেল বা কোষ যেগুলো একই রকম কাজ করে তাকে টিস্যু বলা হয়। এই যে ত্বকের নিচে যে আমরা দেখতে পাচ্ছি ম্যাসোফিল, এগুলোকে বলে ম্যাসোফিল টিস্যু, আর এগুলো এক একটাকে বলা হয় ম্যাসোফিল কোষ। এই যে আমি একটা ম্যাসোফিল কোষ আঁকলাম, যদি দেখতে এরকম না একটু টানা হয় তবুও। সো দেখো এখন এই যে তোমার আমি তাহলে একটা পাতাকে আমি কাটলাম, কাটে আমি এইরকম একটা অংশ দেখতে পাচ্ছি, তার উপরেরগুলোকে বলা হয় তোমার এপিডার্মিস, এবং নিচেরগুলোকে বলা হয় তোমার হচ্ছে ম্যাসোফিল টিস্যু। এবং এর প্রত্যেক টিস্যু মানে কি? এক গ্রুপ অফ সেল, একটা গোষ্ঠী যেটা একই রকম কাজ করে। তাহলে ম্যাসোফিল টিস্যু, এই যে এক একটাকে বলা হয় ম্যাসোফিল কোষ, একটাকে বলা হয় টিস্যু। এই ম্যাসোফিল কোষের এখানে অনেক বেশি তোমার কি থাকে, তোমার প্লাস্টিক থাকে। আমি এর আগে ক্লাসে কোষের চ্যাপ্টারে তোমাদের প্লাস্টিক জিনিসটা বুঝিয়েছিলাম। আমাদের 3 ধরনের প্লাস্টিক রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে হচ্ছে রঙিন, এই যে ক্লোরো মানে হচ্ছে তোমার হচ্ছে সবুজ। তাহলে এইটা এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরো হচ্ছে সবুজ, প্লাস্ট হচ্ছে লিভিং বিং, অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্টকে তোমার সবুজ প্লাস্টিক বলা হয়। তাহলে দেখো এই, তাহলে এটাকে যখন আমি জুম দিয়ে রাখবো যে এই ম্যাসোফিল কোষ, এই ম্যাসোফিল কোষে তোমার কি রয়েছে? ম্যাসোফিল কোষে অনেকগুলা ক্লোরোপ্লাস্ট রয়েছে। তারপর দেখো তাহলে ক্লোরোপ্লাস্ট, এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পত্ররন্ধ্র, এই যে পাতাকে যখন আমি কাটতেছি দেখতে পাচ্ছি, তাহলে এগুলো ম্যাসোফিল টিস্যু, এগুলো এপিডার্মিস, এবং এইখানে যে জিনিস হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রে পাতার যে রন্ধ্র, যে ছিদ্রগুলো রয়েছে যেখানে তোমার হচ্ছে গ্যাসীয় বিনিময় হয়, অর্থাৎ অক্সিজেনগুলো এই রন্ধ্রের ভিতর দিয়ে পাতার ভিতরে ঢোকে। এই যে দেখো এই রন্ধ্রটা কীভাবে তৈরি হয়েছে? এই যে দুইটা পাশাপাশি এই যে দুইটা কোষের অবস্থানের কারণে, যে এদের অবস্থান যেভাবে মানে এগুলো অবস্থান করছে সেটার জন্য একটা ছিদ্র হয়ে গেছে। এইগুলোকে বলা হয় তোমার রক্ষী কোষ বা গার্ড সেল, রক্ষী কোষ, গার্ড সেল। ঠিক আছে, এই দুইটা রক্ষী কোষের অবস্থানের কারণে একটা রন্ধ্রের সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। এটা কি, এটা কোথাকার অংশ? একটা পাতার অংশ, আমরা পাতাকে কেটে এই জুম দিয়ে দেখতেছি। তো দেখো এই যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র দিয়ে তোমার হচ্ছে কি হয়? গ্যাসীয় আদান প্রদানগুলো হয়, অর্থাৎ ওই যে পত্ররন্ধ্রের মাধ্যমে তোমার হচ্ছে কি করে? সেই কার্বন ডাইঅক্সাইডটা নেই। এবং এই যে আমি এখানে সরাসরি দেখাচ্ছি এভাবে, অর্থাৎ এইভাবে এটা কোন অংশ দিয়ে যাচ্ছে? ওই পত্ররন্ধ্র দিয়ে যাচ্ছে, যেটাকে স্টোমা বলে। তোমাদের বইয়ে অ্যাস্ট্রোমা দিছে, যদিও সেটা ভুল, এটা হবে অ্যাস্টোমা বা পত্ররন্ধ্র। এটা কীভাবে হয়েছে? যে দুইটা রক্ষী কোষ, গার্ড সেল, ওকে, দুইটা গার্ড সেলের অবস্থানের কারণে তোমার এই যে পত্ররন্ধ্রটা সৃষ্টি হয়েছে। এই আমরা যে মুখ দিয়ে এখন নিঃশ্বাস, দেখো প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ফেলতেছি,
তাহলে এটা কী হয়েছে, আমাদের নাকের ছিদ্র দিয়ে মুখগহ্বর দিয়ে মুখগহ্বর দিয়ে সে এই আমি গ্যাসের বিনিময়টা করতেছে প্রাণী হিসাবে। তো উদ্ভিদ কীভাবে করে, উদ্ভিদের তো আমাদের মতো ডেভেলপ কি নাক বা তোর মুখগহ্বর নাই, তাহলে ওরা যেভাবে করে এই যে ওদের পাতার ভিতরে তোমার হচ্ছে দুইটা রক্ষী কোষের অবস্থান, এই দুটো কোষ, এই দুটো কোষের অবস্থানের কারণে একটা রন্ধ্রের একটা সিন্দ্রের সৃষ্টি হয়, এটাকে বলা হয় পত্র মানে পাতার রন্ধ্র। এই রন্ধ্র দিয়ে গ্যাসের বিনিময়টা হয়ে থাকে, অর্থাৎ সেখানে অক্সিজেনটা সে নিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইডটা সে তোমার ইন করে ঢুকায় এবং তোমার হচ্ছে কি অক্সিজেনটা বের করে দিয়ে দেয়। তো দেখো তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আসলে এই একটা পাতার ভিতরে এই পত্ররন্ধ্র তোমার গ্যাসের বিনিময় করে সেটা। তো আমরা এটা বুঝলাম। এখন আমাদের মূল বিষয় হচ্ছে তোমার হচ্ছে কি যে ম্যাসোফিল টিস্যু, যে ম্যাসোফিল কোষ নিয়ে। এই ম্যাসোফিল কোষে তোমার হচ্ছে অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে, এই রক্ষী কোষ কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে। আর এই যে এগুলো তো তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, এগুলো হচ্ছে ম্যাসোফিল টিস্যু দুই ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে স্পঞ্জি ম্যাসোফিল বলা হয়। এখানে তোমার ক্লোরোপ্লাস্টের সংখ্যাগুলো একটু কম হয়। আর এই যে এটাকে তোমার হচ্ছে কি এই ম্যাসোফিল টিস্যুগুলোতে তোমার সবচেয়ে বেশি তোমার কী থাকে, এই ক্লোরোপ্লাস্ট থাকে। তো এরকম একটা তোমার কোষ, আমি ম্যাসোফিল কোষ এখানে আঁকলাম, দেখতে পাচ্ছ তোমরা। সেই ম্যাসোফিল কোষের দেখো এই এগুলোকে বলে প্লাস্টিক। আমি একটা প্লাস্টিককে এই যে এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আঁকলাম। অর্থাৎ এই যে এখন আমরা একটু প্লাস্টিকের গঠন দেখব, কারণ এই প্লাস্টিকে মূলত সালোকসংশ্লেষণটা পেয়ে থাকে। আমরা যদি প্লাস্টিকের গঠনটা না বুঝি তাহলে আমরা সালোকসংশ্লেষণটা ভালোভাবে বুঝতে পারবো না। সো এখন দেখো তাহলে এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকে তোমার হচ্ছে এই বাইরের যে অংশটা রয়েছে, এই বাইরের অংশটাকে বলা হয় ঝিল্লি। ঝিল্লি মানে হচ্ছে তোমার হচ্ছে আবরণ। ঝিল্লি মানে কি, ঝিল্লি মানে হচ্ছে আবরণ বা পর্দা। তাহলে এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের যে বাইরের পর্দাটা রয়েছে, এই বাইরের পর্দাকে বলা হয় তোমার হচ্ছে কি বহি পর্দা। বহি মানে বাইরের, যেহেতু ক্লোরোপ্লাস্টের যে বাইরের যে এই যে বাইরের যে ঝিল্লিটা, এই বাইরের ঝিল্লিকে বলা হয় বহি ঝিল্লি বা বহি আবরণ। ঠিক সিমিলারলি তোমার এই যে এই ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা কি আবরণ রয়েছে, এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট, মানে দুইটা আবরণ রয়েছে, একটা হচ্ছে বাইরে, একটা হচ্ছে ভিতরে। তাহলে বাইরেরটাকে বলা হয় বহি, আর যেহেতু পর্দা তাই ঝিল্লি বলা হয়, এটা হচ্ছে বহি ঝিল্লি। এবং ভিতরটা যেহেতু ভিতরে তো এটাকে বলা অন্তঃঝিল্লি। আর ইংলিশে বললে বহি মানে এক্সটার্নাল, এটা বলে এক্সটার্নাল মেমব্রেন। মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি, আর এটা হচ্ছে যেহেতু ভিতরে, এটা বলে ইন্টারনাল মেমব্রেন। তো দেখো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে তোমার দ্বিস্তর বিশিষ্ট, দুইটা পর্দা রয়েছে। এটা হচ্ছে তোমার হচ্ছে কি বহিঝিল্লি, আর এটা হচ্ছে অন্তঃঝিল্লি। এই যে অন্তঃঝিল্লির ভিতরে যে স্পেসটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাকে বলা হয় তোমার হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ধারণ করে রাখে, যে কী করে ধারণ করে। সো দেখো এই যে এখানে যে জিনিসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে অর্গানাল, সেগুলো এই ম্যাট্রিক্স বা স্ট্রোমা ধারণ করে রাখে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে এই যে তোমার অন্তঃঝিল্লির ভিতরে যে তোমার স্পেসটা রয়েছে, সেই স্পেসটাকে বলা হয় তোমার হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। তো দেখো এই যে তোমার হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে আমরা কতগুলো বস্তা সদৃশ জিনিস দেখতে পাচ্ছি, যে ছোটো ছোটো বস্তা সদৃশ। এই যে এই প্রত্যেকটা এক একটা বস্তাকে বলা হয় তোমার হচ্ছে থাইলাকয়েড, মানে সিঙ্গেল এই একটা বস্তাকে বলা হয় থাইলাকয়েড, একটা বস্তাকে বলা হয় থাইলাকয়েড। এরকম অনেকগুলো বস্তা সদৃশ জিনিস, গোলগুলো, এই জিনিসগুলো নিয়ে একটা তোমার কি হয়েছে, একটা স্তর হয়েছে। এই যে দেখো পুরো একটা স্তর হয়েছে, এইটাকে বলা হয় তোমার হচ্ছে গ্রানাম। আর এর একটাকে বলা হয়, একটা বস্তাকে বলা হয় তোমার হচ্ছে কি থাইলাকয়েড। এরকম অনেকগুলো থাইলাকয়েড মিলে একটা তোমার হচ্ছে একটা লেয়ার হয়, এই পুরো লেয়ারটাকে সম্পূর্ণটাকে বলা হয় তোমার হচ্ছে গ্রানাম। ঠিক আছে, তাইলে তোমার হচ্ছে এই যে তোমার থাইলাকয়েড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে। এই থাইলাকয়েডের ভিতরেই তোমার কতগুলো রঞ্জক পদার্থ থাকে। এই যে আমি একটা থাইলাকয়েডকে তোমার আমি জুম করে রাখার চেষ্টা করতেছি, দেখো এই যে দেখো এই যে একটা থাইলাকয়েডকে আমি জুম করে রাখতেছি। এই একটা থাইলাকয়েডের ভিতরে তোমার হচ্ছে কি থাকে, থাইলাকয়েডের ভিতরে তোমার হচ্ছে কি থাকে, ক্লোরোফিল থাকে। কি থাকে, এই ক্লোরোফিলগুলো হচ্ছে রঙিন পিগমেন্ট। এই ক্লোরোফিল থাকার কারণেই তোমার উদ্ভিদের পাতাগুলো সবুজ হয়। এই ক্লোরোফিলগুলো কি করে, এই ক্লোরোফিলগুলো তোমার হচ্ছে কি করে, এই যে তোমার হচ্ছে সূর্য থেকে আগত সেই আলোগুলো অ্যাবজর্ব করে, শোষণ করে। এখন তোমরা বলতে পারো স্যার সবগুলো আলো কি শোষণ করে? না, সবগুলো আলো শোষণ করে না। যেহেতু ক্লোরোফিল সবুজ, আমরা জানি সাদা আলো হচ্ছে তোমার হচ্ছে কি 7টা আলোর একটা প্যাকেজ, একটা ভান্ডেল অফ 7 কালার, এটাকে আমরা সাদা বলতে পারি। তো দেখো সাদা কালারে তোমার কি রয়েছে, সাদা কালারে তোমার রয়েছে 7টি কালার।
সাদা যদিও কালার না, এই 7টি কালার। এখন এই যে সবুজ ক্লোরোফিলের যে সবুজ রঞ্জক পদার্থ, এটা সবুজ কেন? কারণ এই ক্লোরোফিলের পর তোমার হচ্ছে এই সাদা আলোটা যখন পতিত হয় তখন সাদা আলোর ভিতরে 7টা আলো থাকে, a package of 7 colors. সো দেখো এই 7টা কালারের মধ্যে ক্লোরোফিল যে কাজটা করে জানো, সেটা হচ্ছে সে 6টা কালারকে সে শোষণ করে নেয়, শুধুমাত্র সবুজ কালারটাকে ছেড়ে দেয়। যেহেতু সবুজ কালারটা সবুজ আলোটাকে ছেড়ে দেয়, কালার ছেড়ে দেবো তো আমি আলো বোঝাচ্ছি, এই যে আলোগুলো ছেড়ে দেয়, এই সবুজ আলোটা আমাদের চোখে এসে দিতে হয় আর আমরা সবুজ দেখতে পাই। এখন দেখো তোমরা বুঝো না, আচ্ছা আমি আবার বুঝছি। দেখো এই যে এখন যে এই তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্কারটা, এই মার্কারের যে লাল অংশ দেখতে পাচ্ছ, এখন আমাদের এই লাইট থেকে তোমার 7টা কালার এখানে পড়তেছে, 7টা কালার মিক্স হয়ে হয়েছে সাদা, বা বোঝে 7টা কালার মিক্স হয়ে হয়েছে সাদা। আর সাদা কালার থেকে এই সাদা কালারগুলো সবগুলো এখানে পড়ছে, এখান থেকে আমার চোখে আসছে। এখানে যে কাহিনীটা হয়েছে, মেকানিজমটা হয়েছে, সেটা হচ্ছে কি জানো, এইখানে সে বাকি 6টা কালারকে সে শুষে নিছে, একেবারে শুষে ফেলছে, এগুলো আর বেরোতে পারতেছে না। তার মানে একমাত্র সে লাল কালারটা ছেড়ে দিচ্ছে, লাল কালারটা আমাদের চোখে আসে পড়তেছে বলেই আমরা সেটাকে লাল দেখতে পাচ্ছি। ঠিক সিমিলারলি তোমার হচ্ছে এই ক্লোরোফিলগুলো তোমার 7টা কালারের মধ্যে সেই 6টা আলো ওয়েবে শিক্ষা অ্যাবজর্ব করে ফেলে, শোষণ করে নেয়, শুধুমাত্র একটা আলোকে সে ছেড়ে দেয়, সেটা হচ্ছে সবুজ। তার মানে কি সে 6টা কালারকে 6টা আলো রশ্মিকে সে অ্যাবজর্ব করেছে না, এখানে আলোর শক্তি সে কী করছে, শোষণ করছে। তাহলে এই ক্লোরোফিল কী করে, তোমার হচ্ছে আমি একটু মুছতেছি, দেখো একটু সম্পূর্ণ মুছে দেখ। তো দেখো এখানে তোমার হচ্ছে এই ক্লোরোফিলটা তোমার হচ্ছে কী করে, এই ক্লোরোফিলটা তোমার হচ্ছে সে 7টা আলো থেকে গিয়ে 6টা আলোকে অ্যাবজর্ব করে শোষণ করে, শুধুমাত্র সবুজটা ছেড়ে দেয়, সে আলো শক্তিকে সে কাজে লাগায়। এখন সে আলো শক্তিকে কাজে লাগায় এবং এই ক্লোরোফিলটা তাহলে আলো শক্তিকে কাজে লাগায়, প্লাস বাতাস থেকে সে কিনে কার্বন ডাইঅক্সাইড নেয়, বাতাস থেকে সে কিনে কার্বন ডাইঅক্সাইড নেয়। কার্বন ডাইঅক্সাইড কীভাবে যায়, এই কোষের ভিতরে তোমার এই পত্ররন্ধ্রের ভিতর দিয়ে যায়, গ্যাসীয় বিনিময়টা। তাহলে দেখো সে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং উদ্ভিদ শিকড়ের মাধ্যমে তোমার কি তোলে, সেখানে পানি তোলে, তাহলে এখানে পানি আসে। তাহলে দেখো তাহলে পানি প্লাস তোমার হচ্ছে আমি এদিক দিয়ে আঁকি, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস সে পাতা, এই দেখো তোমার শিকড় দিয়ে পানিগুলোকে একেবারে পাতায় নিয়ে আসে, তোমার হচ্ছে পানি। এবং সে তোমার কী করছিল, সে তোমার হচ্ছে এই সূর্য থেকে আলো শোষণ করছিল, ফোটন, সেগুলোকে কাজে লাগিয়ে তোমার কী করে খাবার তৈরি করে, C6H12O6। এবং সে শুধু এই খাবার গ্লুকোজ বা হাইড্রোকার্বন তৈরি করে না, হাইড্রোকার্বন মানে দেখো কার্বোহাইড্রেট বলা হয় যদিও, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, এই যে এটা তৈরি করে না, প্লাস সে কী করে তোমার অক্সিজেন তৈরি করে বাই প্রোডাক্ট হিসেবে, সে অক্সিজেনটা তোমার বাতাসে চলে আসে। সো এখন দেখো কীভাবে সালোক সংশ্লেষণটা হয়েছে। তো দেখো তোমার আশা করি জিনিসটা বুঝতে পারছো, আমি একটু রিক্যাপ করতেছি। দেখো এই যে তোমার হচ্ছে থাইলাকয়েড একটা বস্তা সদৃশ জিনিস, এখানে তোমার ক্লোরোফিল রয়েছে, ফলে তোমার হচ্ছে উদ্ভিদ সবুজ হয়। এই থাইলাকয়েডটা কার অংশ, এই থাইলাকয়েডটা তোমার হচ্ছে প্লাস্টিকের অংশ, এই যে প্লাস্টিকের একটা অংশ, এই প্লাস্টিকটা কার অংশ, প্লাস্টিকটা হচ্ছে একটা হচ্ছে ম্যাসোফিল কোষের অংশ বা একটা কোষের অংশ। এই কোষটা কার অংশ, এই কোষটা একটা পাতা, এই পাতায় রয়েছে উদ্ভিদের অংশ। এই পাতাটা কার অংশ, এই পাতাটা হচ্ছে সম্পূর্ণ একটা উদ্ভিদের অংশ। অর্থাৎ উদ্ভিদের পাতার কোষের ক্লোরোপ্লাস সবুজ প্লাস্টিকে তোমার কী করে এই সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। সবুজ প্লাস্টিকে তোমার থাইলাকয়েডে ক্লোরোফিল রয়েছে, এই ক্লোরোফিলগুলো আলোগুলোকে শোষণ করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং তোমার হচ্ছে শিকড় দিয়ে সে পানিগুলো পাতায় নিয়ে আসে, পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে সে খাবার তৈরি করে, বাই প্রোডাক্ট হিসেবে সে অক্সিজেন তৈরি করে, সেমন সে অক্সিজেনগুলোকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ, এভাবে করে সে খাবার তৈরি করে। এই খাবারগুলোকে সে আবার শক্তিতে রূপান্তর করে। কীভাবে শক্তিতে রূপান্তর করো, দেখো এই যে তোমার এই খাবারটা রাসায়নিক শক্তিটা, এই রাসায়নিক শক্তিটা কোথায় তৈরি হয়েছে, প্লাস্টিকে। এই যে খাবারটা C6H12O6, এই খাবারটা অক্সিজেনের সাহায্যে তৈরিয়ে, এখন অক্সিজেন কই পাবে, অক্সিজেন সে নিজেই তৈরি করে, উদ্ভিদ নিজেই অক্সিজেন তৈরি করে, দেখো বাই প্রোডাক্ট হিসেবে সালোক সংশ্লেষণে। তো দেখো এই খাবারকে গ্লুকোজকে সে অক্সিজেনের সাথে ফুরিয়ে বার্ন করে যেটা তৈরি করে, সেটা হচ্ছে অ্যাটিপি, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আমি সেগুলো লিখতেছি না। তাহলে দেখো অ্যাটিপি প্লাস অ্যাটিপি, এটাকে বলা হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করে, শক্তি তৈরি করে।
তো দেখো এই যে সে খাবার সালোকসংশ্লেষণের মাধ্যমে সে খাবার তৈরি করছে, এই যে খাবারগুলো সে আবার অক্সিজেনের সাথে ফুরিয়ে ATP তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা অর্থাৎ এখানে 3টা ফসফেট থাকে, 3টা ফসফেটের অণু, একটা কেমিক্যাল, একটা রাসায়নিক কেমিক্যাল যেটাকে বলে গ্লুকোজ। সেই গ্লুকোজটা ভেঙে ATP তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা ভেঙে ADP তৈরি করে। ADP কি? অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে 2, তার মানে এখানে 2টা ফসফেট হয়, অর্থাৎ 3টা ফসফেট থেকে একটা ফসফেট ভেঙে যায়, মাত্র একটা আর 2টা ফসফেট থাকে, তাই এটাকে বলা হয় অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এখানে একটা ফসফেট শেষ ছেড়ে দেয়, এটাকে ডিফসফোরাইলেশন বলা হয়, তোমরা সামনে পড়বা। সো দেখো তাহলে এই যে ATP ব্যাংকে তোমার ADP হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, মানে 2টা ফসফেট, আগে 3টা ফসফেট ছিল সেখানে। এই 3টা ফসফেট সে কীভাবে তৈরি হয়েছে এখানে? এই 3টা গ্লুকোজ থেকে সে অক্সিজেনের সাথে বার্ন করে সে ATP তৈরি করে। সেই ATP ভেঙে ADP হয় এবং তোমার কোষের একটা তোমার ফসফেট হয়। এই ফসফেট, এই যে 3টা ফসফেট থেকে ভেঙে আরেকটা ফসফেট যে বিচ্ছিন্ন হয়ে যায়, 2টা ফসফেট হয়ে যায়, এখানে বিচ্ছিন্ন হওয়ার জন্য অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। এই শক্তি দিয়ে উদ্ভিদ তার বিপাকীয় কাজগুলো সম্পন্ন করে। শুধু উদ্ভিদ না, এই প্রসেসটা আমাদের ভিতরে রয়েছে। সো এখন দেখো তাহলে এই তোমার গ্লুকোজগুলো সালোকসংশ্লেষণের মাধ্যমে যে খাবারগুলো তৈরি করছে, সেই খাবারগুলোকে অক্সিজেনের সাথে বার্ন করে ফুরিয়ে সে ATP তৈরি করে। ATP মানে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট রয়েছে, 3টা ফসফেট সেটা ভেঙে 2টা ফসফেট হয়ে যায়, 2টা ফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে 2টা ফসফেট হয়ে যায়, একটা ফসফেট যে বিচ্ছিন্ন হয়ে যায়, একটা ফসফেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সময় অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। এই শক্তিগুলো দিয়ে উদ্ভিদ এবং প্রাণী দুইটাই বেঁচে থাকে, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করে থাকে। সো এখন দেখো আবার সেই ADPটা তোমার কি আবার ফসফেট যুক্ত হয়ে ATP হয়। এই প্রসেসগুলো চলতে থাকে, এটাকে বলে ফসফোরাইলেশন, এটাকে বলে ডিফসফোরাইলেশন। এগুলো তোমরা সামনে পড়বা। এখন তোমরা বলতে পারো স্যার, উদ্ভিদ হচ্ছে সালোকসংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করছে, খাবার তৈরি করছে, তাহলে খাবার তৈরি করছে, সেই খাবারগুলো অক্সিজেনের মাধ্যমে সে ফুরিয়ে আবার ATP তৈরি করতেছে। তো আমাদের সে অক্সিজেন কীভাবে দেবে? আসলে হয় কি জানো, সেই গ্লুকোজগুলোকে ফুরিয়ে তার বিভাগীয় কাজ সম্পন্ন করেও তার এক্সট্রা গ্লুকোজ থাকে, এক্সট্রা অক্সিজেন থাকে, সেই এক্সট্রা অক্সিজেনগুলোকেই সে ছেড়ে দেয় বাতাসে। আবার এক্সট্রা তোমার গ্লুকোজগুলো এসে জমা রাখে শ্বেতসার হিসাবে, সেগুলো আমরা খেয়ে থাকি। যেমন তোমার হচ্ছে কি ধান, যেমন তোমার আম, যেমন তোমার হচ্ছে কাঁঠাল। ঠিক আছে, এখানে এটা একটু আরও জটিল বিষয়। তো দেখো তাহলে যে জিনিসটা তোমাকে বলছিলাম, তাহলে এই অবশিষ্ট উদ্ভিদটা সেই গ্লুকোজগুলো আমাদের জন্য জমা রাখে। সে জমাকৃত তোমার হচ্ছে কি গ্লুকোজগুলোই তোমার হচ্ছে কি আমরা খেয়ে এখান থেকে নিয়ে থাকি উদ্ভিদ থেকে। এমন কথা হচ্ছে উদ্ভিদ যদি সালোকসংশ্লেষণ নাই করতো তাহলে আমরা খাবার খাইতে পারতাম না। তো এখন দেখো তাহলে এই যে তোমার হচ্ছে ATP ভেঙে ADP তৈরি হচ্ছে এবং শক্তি উৎপন্ন হচ্ছে, এটা বলে তোমার হচ্ছে কি ডিফসফোরাইলেশন। এই যে ATP হচ্ছে আমাদের গুডাউন শক্তি, মুদ্রা, কারেন্সি। অর্থাৎ আমরা আমাদের যেমন টাকা দিয়ে চলাফেরা করতে হয়, টাকা দিয়ে আমরা জিনিসপত্র কিনি, টাকা ছাড়া চলা যায় না জীবনে চলার জন্য। ঠিক সিমিলারলি আমরা বেঁচে থাকার জন্য, মানে ইন্টারনালি আমাদের বায়োলজি, আমাদের বডি, এই যে কোষগুলো বেঁচে থাকার জন্য আমাদের বায়োলজির কথা বলছে, আমরা ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি। এত বিশাল সেলগুলোকে মেনটেনেন্স করা, তারপর হচ্ছে আমাদের কথাবার্তা বলা, তারপরে হাঁটাচলা করা, বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো সম্পন্ন করার জন্য আমাদের শক্তি দরকার। আর এই শক্তি হিসেবে, মুদ্রা হিসেবে কাজ করে তোমার হচ্ছে কি ATP বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তো এই ATPকে তোমার হচ্ছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। কারণ এই বায়োলজিক্যাল কয়েন এইগুলো খরচ করেই তোমার উদ্ভিদ এবং প্রাণী দুইটাই বেঁচে থাকে। তাহলে তোমাদের আমি যতটুকু পেরেছি সালোকসংশ্লেষণের ধারণা দেওয়ার জন্য, এবং প্লাস্টিকের গঠন এবং প্লাস্টিক আরও কিছু ব্যাপার সমস্ত আমাদের বইয়ে দিয়েছে। তাহলে এখানে তোমার হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট, দ্য থিকনেস হচ্ছে তোমার হচ্ছে কত, 1 থেকে 2 মাইক্রোমিটার। কি বলছি? এটাকে বলে মাইক্রোমিটার থিকনেস, পুরুত্ব। আবার এই ক্লোরোপ্লাস্টের তোমার হচ্ছে ব্যাস হচ্ছে, আমি যদি এটাকে কেন্দ্র হিসাব করি, তাহলে এই যে এই ব্যাস, সেটা হচ্ছে তোমার হচ্ছে 5 থেকে 7 মাইক্রোমিটার। এখন তোমরা বলতে স্যার মাইক্রোমিটার মানে কি? মাইক্রোমিটার হচ্ছে 1 মাইক্রোমিটার সমান তোমার হচ্ছে 10⁻6 মিটার। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি যদি 1 মিটারকে তোমার 1 দিয়ে তোমার হচ্ছে 6টা সমান, অর্থাৎ তোমার হচ্ছে
তুমি যখন এক দিয়ে এই যে 6 দিয়ে ভাগ করবা, যে মানটা পাবা সেটা। 1 মিটারকে এত ভাগ করলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিজে 10 লক্ষ। মানে 1 মিটারকে তুমি 10 লক্ষ ভাগ করে 1 ভাগকে বলা হয় 1 মাইক্রোমিটার। তুমি চিন্তা করে দেখো, 5 থেকে 7 মাইক্রোমিটার মানে কি? 1 মিটারকে 10 লক্ষ ভাগ করে মাত্র 5 থেকে 7 ভাগ, এত ছোটো মান সেটাই হচ্ছে তোমার হচ্ছে কি একটা ক্লোরোপ্লাস্টের তোমার হচ্ছে কি ব্যাস। এখন আমি যদি দেখি এই যে তোমার হচ্ছে বহির্ঝিল্লি, যে বাইরের যে পর্দাটা সেটা, এমন অন্তর্ঝিল্লি বা ভিতরের পর্দা, এই দুটোর মধ্যে যে তোমার হচ্ছে এই মাঝখানের যে দূরত্বটা সেটা হচ্ছে তোমার হচ্ছে কত? তোমার হচ্ছে 10 থেকে 20 ন্যানোমিটার। এখন তোমরা বলতে পারো স্যার ন্যানোমিটার মানে কি? ন্যানোমিটার মানে হচ্ছে দেখো তোমার 1 ন্যানোমিটার সমান, 1 ন্যানোমিটার সমান তোমার হচ্ছে কি 10⁻৯ মিটার। এটা মানে বুঝতেছ? ইনভার্স 9 মানে কি? তুমি 1 মিটারকে তোমার 1 দিয়ে 9 শূন্য দিবা। চিন্তা করো দেখো কত ছোট একটা মান, এই যে ন্যানোমিটার। তার মানে আমরা কি বুঝলাম? আমরা প্লাস্টিকের একটু ধারণা দিয়ে দিলাম, যে ইনফরমেশনগুলো মেশিন ছিল বা আমার কাছে মনে তোমাদেরকে দিলে ভালো হবে সেই জিনিসটা। অর্থাৎ আজকে সলিউশনের প্রথম পার্টে এইটুকু ছিল, আবার নেক্সট পার্টে বাকি জিনিসটা কভার করে দেব। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম রহমতুল্লাহি।